সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আজকে শুক্রবারের দিন, আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর পালন হবে। আজ সৌদি আরব সহ আরব কান্ট্রিতে ঈদ উল ফিতর পালন হচ্ছে। প্রবাসী ভাইদের আমাদের দুজনের তরফ থেকে আপনাদেরকে, যারা প্রবাসী রয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আদিব, ঈদ মোবারক জানিয়ে দেন। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। যদি আজকে চাঁদ ওঠে, তবে শনিবারে আমাদের ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি স্টুডিওতে রয়েছি, কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে রয়েছেন আপনাদের চেনা মুখ, চীনা সাংবাদিক আহমেদ আতিক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই খুশির মাঝেও দুঃখের কথা আমাদের বলতে হচ্ছে। সেটা হচ্ছে এই পার্সিয়ান গালফে যে যুদ্ধটা চলছে তা 21তম দিনে গড়িয়েছে, এবং এই নিয়ে পুরো বিষয়টি আপনাদের সামনে সুন্দর ভাষায় উপস্থাপন করে, যাতে আপনারা বুঝতে পারবেন কিছু আপডেট সহ। আমাদের আতিক ভাই, আসলে ইরানের একের পর এক সামরিক বেসামরিক নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা মিলে যুদ্ধটাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। তারপরে আবার তারা ইরান, মানে পৃথিবীর সবচেয়ে বড় যে গ্যাস সাপ্লাই সেন্টার ইরানের পার্স, ওইটাতে হামলা করেছে। এবং এর ফলে কিন্তু মানে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধের সমস্ত রেড লাইন অতিক্রম করলো, এবং এর প্রতিক্রিয়ায় কিন্তু ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেখানে মার্কিনীদের তেল সহায়তা দেওয়া হতো এবং মার্কিন মালিকানাধীন তেল ক্ষেত্র এবং সাপ্লাই সেন্টার, এইসব জায়গায় আক্রমণ করছে। তো এর প্রতিক্রিয়া কিন্তু আবার ইরানের যে সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি, উনিও কিন্তু একটা কথা বলেছেন যে আমরা চূড়ান্ত প্রতিশোধ দেব। চূড়ান্ত প্রতিশোধের মাত্রাটা তো আসলে বোঝা মুশকিল, কারণ এদিকে আমরা ভারতের আনন্দবাজার পত্রিকা কলকাতার, তারা লিখেছে যে দেয়ালে পিঠ ঠেকে গেলে, তারা ইসরায়েলের ভাষাই লিখেছে যে তেল আবিবের যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে সে পরমাণু হামলা চালাতে পারে। তার মানে ওদের সূত্রগুলো কিন্তু ওদের কিন্তু একটা মিল আছে, খেয়াল করবেন। তো এগুলো একটা অদ্ভুত দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা আর কি। কিন্তু তারা তো আসলে এই দায়িত্ব জ্ঞানহীন বিষয়গুলো নিয়েই চলে। তারপরে আরেকটা দেখবেন যে ইরানের যে গ্যাস ক্ষেত্রে হামলার পরে আরবরা কিন্তু কিছুটা দ্বিধান্বিতও বটে। যেমন কাতার এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এটিকে একটি বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ বলে উল্লেখ করেছে, এবং তারা বলছে যে এর ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতও বলেছে এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি। হ্যাঁ, তো বিশ্লেষকরাও আসলে দেখতেছে না যে ইরানের উপর এইভাবে হামলা করে এরা কি অর্জন করতে যাচ্ছে বা এটা কি হবে। হ্যাঁ, তো আপনার এবং এইদিকে কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটেছে, যে দুবাইতে যে ইরান হামলা করেছিল দুবাই এয়ারপোর্টে, ওইখানে কিন্তু হামলার 12 ঘন্টা পরও ওই তেল ডিপোটা জ্বলতে দেখা গেছে। তার মানে ওদের অগ্নি নির্বাপন সক্ষমতা কতটুকু এখন আর আছে সেটাও একটা বলা। আর এই যে একের পর এক ইরানে হামলা করছে, ইরান আবার ওদের স্থাপনাগুলো হামলা করছে, এগুলো তো তেল স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোগুলো ক্ষতি হচ্ছে। আপনি দেখবেন 2003 সালে ইরাক যুদ্ধের পরও দেখা গেছে যে এইসব ক্ষতিগ্রস্ত তেল স্থাপনাগুলো পুনরুদ্ধার করতে 2 বছরের বেশি সময় লেগেছে, আর এখন তো তার চেয়ে বেশি মাত্রায় হচ্ছে। তো এইগুলা যে আসলে এখন তো প্রযুক্তিগত সমস্যা তৈরি হবে এবং সরঞ্জাম সরবরাহ ঘাটতি থাকবে, যার ফলে এগুলো যে ভবিষ্যতে মেরামত কবে হবে সেটা কিন্তু একটা বিশাল সমস্যা। আমরা যেটা হচ্ছে গালফ ওয়ারে দেখেছিলাম 2003-এ, যখন ইরাকের বাহিনী চলে যায় কুয়েতে, সব তেল ক্ষেত্র কিন্তু জ্বলছিল, এবং 3 থেকে 4 বছর লাগছিল সেগুলো নিভাতে। হ্যাঁ, এবং মজার ব্যাপার, সেই কুয়েত এবং ইরাকের তেল ক্ষেত্রের আগুন নিভাতে কিন্তু পাশ্চাত্যের সমস্ত টেকনোলজি ব্যর্থ হয়েছিল। আমাদের বাংলাদেশি একজন প্রকৌশলী গিয়ে এইটা আবিষ্কার করছে। সুতরাং আর একটা অদ্ভুত ব্যাপার আপনি খেয়াল করেন, ওই যুদ্ধেও বাংলাদেশি আলোচনায় তেল ইয়ে করে, আবার এই যুদ্ধেও দেখেন ইরান, আমেরিকা, ইসরায়েল, এদের বাইরে তৃতীয় আলোচনার দেশ কিন্তু বাংলাদেশ, যাদের মানুষ মারা যাচ্ছে, যাদের শ্রমিকরা হতাহত হচ্ছে। অন্য দেশের কিন্তু খুব একটা এরকম নাম নাই। হ্যাঁ, আর এখন উপসাগরীয় যে অবস্থা এবং এই অঞ্চল যে জ্বালানি উৎপাদন, এটা কিন্তু শুধু অর্থনৈতিক বিষয় না, এখন এটা সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার সাথে জড়িত হয়ে গেছে। এবং আপনি খেয়াল করবেন এই অবস্থা যদি যতই মধ্যপ্রাচ্যের শাসকরা চিল্লাচিল্লি করুক, আমেরিকানরা চিল্লাচিল্লি করুক, এই যুদ্ধ যদি আর 1 মাস কন্টিনিউ করে, মধ্যপ্রাচ্যের আপনি নিশ্চিত লিখে রাখেন সমস্ত এই রাজা বাদশাগুলা জনরোষের ফলে পালাতে বাধ্য হবে দেশ ছেড়ে, এবং এদের ক্ষমতার একটা নতুন সমীকরণ তৈরি হবে, পরিবর্তন হবে, এমনকি এমনও হইতে পারে যে মানচিত্র চেঞ্জ হয়ে যেতে পারে
মধ্যপ্রাচ্যের। সেটাই ইউরোপে কিন্তু একই অবস্থা, ইউরোপের তো অবস্থা আরো খারাপ, গ্যাস এবং তারপরে তেলের দাম। আপনার এই জ্বালানি সমস্যা, মার্কিন এবং ইসরায়েলি হামলা ইরানে, এটাতে কিন্তু বিশ্বের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে। এইভাবে যে আসলে ইরান দিয়ে এই আপনার হরমুজ দিয়ে যেসব জ্বালানি তেল যায়, এটা শুধু জ্বালানি তেলের দামই বাড়তেছে না। আপনি আজকে কোথায় যেন দেখলাম যে জ্বালানি তেলের দাম অলরেডি 150 ছুঁই, এবং এটা আর এক সপ্তাহ থাকলে কিন্তু এটা 150 ক্রস করবে। যদিও আমেরিকায় যে মাঝখানে একবার এটারে বিশেষভাবে সাপ্লাই টাপ্লাই দিয়ে $80 92 থেকে 80, কিন্তু এটা আবার কিন্তু গতকালে যে গ্যাস ক্ষেত্রগুলায় হামলা এবং ইরানের পাল্টা হামলার ফলে ধাপে ধাপে প্রতি ঘন্টায় ঘন্টায় দাম বেড়ে গেছে। তো এবং এই জ্বালানি, এটার কারণে বিশ্বজুড়ে সার সরবরাহ একটা বড় ধরনের বিঘ্ন হবে এবং কৃষি উৎপাদনকে এটা হুমকির মুখে পড়বে। কারণ হলো আপনার এই তেলের দাম আকাশচুম্বী হওয়ার সাথে খাদ্য নিরাপত্তা কিন্তু জড়িত বিশ্বে। হ্যাঁ, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি আধুনিক কৃষিকাজে যে সারটি ব্যবহৃত হয় সেটা হলো ইউরিয়া। এর মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় অর্ধেক এবং অন্যান্য প্রয়োজনীয় সারের বিশাল একটা অংশ উপসাগরীয় দেশগুলো থেকে এই হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি হয়। এবং বিশেষজ্ঞদের মতে এই বৈশ্বিক কৃষি ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ নৌপথের উপর এতটাই নির্ভরশীল যে এখানে সামান্যতম বিঘ্ন ঘটলেই বিশ্বজুড়ে সারের তীব্র সংকট দেখা দেয়, এবং সারের এই ঘাটতি সরাসরি খাদ্যশস্যের উৎপাদন কমিয়ে দেবে এবং শেষ পর্যন্ত একটি বড় মাপের খাদ্যে বিপর্যয় ডেকে আনবে। এবং এটা কিন্তু আসলে জ্বালানি সংকটের পাশাপাশি খাদ্য তালিকায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি হয়েছে। হ্যাঁ, তার মানে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি আপনার চলে গেছে। আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে জানতাম যে পাশ্চাত্যের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রথম টার্গেট ছিল ইরানের রেজিম চেঞ্জ করা, সেটা তো হলো না। তার মানে ওইখানেই তারা হেরে গেছে। আর যে যতটুকু রেজিম আছে এটা নিয়েই তো তারা আক্রমণ প্রতিহত করেই যাচ্ছে ইরান। আসলে যেই বিষয়টা আমরা এখানে আগেও বলেছি, এখনো বলি, পাশ্চাত্য যেমন ইরানকে বুঝতে ব্যর্থ হয়েছে এবং আমাদের বিশ্বব্যাপী যারা বিশ্লেষক আর আমাদের ভারত বাংলাদেশের এদিকে তো এই বিশ্লেষণগুলো আরো কম। কারণ আসলে আমাদের এই অঞ্চলের লোকদের এই মধ্যপ্রাচ্য সম্পর্কে খুব বেশি ধারণা নাই। তারপর আবার ইসলামের এই যে আমরা যতই বলি শিয়া মাযহাব সুন্নি মাযহাব, শিয়া মাযহাবের কিন্তু একটি ভিন্নতর বৈশিষ্ট্য আছে। তারা, আমি বারবার বলেছি যে তারা বলে আমরা হোসাইনের সন্তান, আমরা জাহারার সন্তান, আমরা কারবালার স্পিডে কাজ করি। তো ইরানিদের মধ্যে যখন কারবালার স্পিড তৈরি হয়, আপনি দেখবেন বাচ্চা শিশু, ওদের মধ্যেও এই চেতনাটা খুব বেশি। কিন্তু এটা আমাদের অন্য মুসলমানদের অন্য দেশগুলোর বাচ্চাদের মধ্যে এটা আপনি পাবেন না। যার ফলে ইরানে আপনি হামলা করবেন, এর প্রতি উত্তরে যেটা হবে সেটা খুবই ভয়াবহ। হ্যাঁ, এবং একটা ভিডিও আপনার চোখে পড়েছে, যখন রাহাবার জীবিত ছিল আলী খামানি, ওনার কাছে ছোট্ট একটা বাচ্চা যে কানে কানে বললো যে আমি শহীদ হতে, তখন ওনাকে বললে যে তুমি পড়াশোনা করো, বড় হও, আমার মতো 80-90 বছর বয়স হও, দেশের সেবা করো, রাষ্ট্রের সেবা করো, এরপরে তুমি শহীদ হবে। মানে পুরো ইরানি জাতিটার মধ্যে শহীদ হওয়ার যে একটা তামান্না বা ইচ্ছা, স্পৃহা, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো মুসলিম দেশগুলোর মধ্যে দেখা যায় না। এবং আপনি দেখবেন মুসলিম দেশগুলোর মধ্যে সফিস্টিকেটেড, মানে শিক্ষা দীক্ষা এবং ঐতিহ্য, এগুলো সব মিলিয়ে মানে একটা কোয়ালিটি মানুষ হিসাবে কিন্তু ইরানিরা পৃথিবীর অন্য মুসলিম দেশগুলোর চেয়ে আগানো। হ্যাঁ, আমাদের দেশগুলো যেখানে শিক্ষার হার মাত্র 10-20 আমরা দেখাই, নারী শিক্ষার অবস্থা আরো করুন, হ্যাঁ, আর সেখানে ওদের নারী শিক্ষাই 90-এর উপরে, ইউরোপের চেয়ে ভালো, আমেরিকার চেয়ে ভালো। তো সেইখানে আপনি কি, মানে আমাদের এইসব নেগেটিভ আমি বুঝি না। আচ্ছা, যুদ্ধের ময়দানে একটু ফেরত যায়, তার আগে আমি আপনার নিয়ে পারমিশনে কয়েকটা কমেন্ট পড়ে আসি। আজকের অনুষ্ঠানের প্রথম যিনি কমেন্ট করেছেন আবুল কালাম লিখছেন, প্রতিদিন আপনাদের নিউজের আশায় বসে থাকি, আপনাদের আলোচনা অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ লিখছেন, সাবাস বিশ্ব সংযোগ, আপনাদের আলোচনা খুব ভালো, ধন্যবাদ আপনাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। দেদার মিয়া লিখছেন, ইনশাআল্লাহ ইরানের বিজয় হবে, আল্লাহ তাআলা আলামিন ধৈর্যশীল মানুষকে বিজয় দান করেন, আমিন। আরব নেতারা এখনো বুঝে নাই, মাটির নিচে হিসাব দিতে হবে, এখন সুযোগ আছে, ইরানকে সমর্থন করুক, আল্লাহ তাআলা আলামিন ইরানের মানুষকে হেফাজত দান করুন, আমিন। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আলী লিখছেন, উনি ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ মোহাম্মদ আলী, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহেশপুর স্কুলে আইডি থেকে বলা হচ্ছে, ভাই কি বলবো, মুসলিম বিশ্ব এক নয়, আর মুসলমান আর ইসরায়েল ও আমেরিকা পদলেহীন করে, অতএব একদিন সৌদি আরব ও ইসরায়েলের আক্রমণ থেকে বাঁচাতে পারবে না, কারণ জৈনবাদীরা চায় গ্রেটার ইসরায়েল। তাদের নকশা, এর পুরাতন একটা বাইবেলের তারা ম্যাপ নিয়ে আসে, ওইটাই কিছুদিন পরপর দেখায়। নুরুল আফসার লিখছেন, আমি চট্টগ্রামের বাসিন্দা, নাম নুরুল আফসার,
অনুষ্ঠান মনটা খুবই খারাপ। ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পর হত্যা করা হচ্ছে। আমাদের গতকালের এপিসোড আপনি দেখে দেবেন, আপনার যেটা আমরা বৃহস্পতিবার দিয়েছি, ওটা দেখে নেবেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। কারণ যে কারণে মন খারাপ, আমাদের খারাপ ছিল, কিন্তু ইরানের শাসন ব্যবস্থার কাঠামোই সেটা। কোনো শাসক না, যত ভালো যত দুর্দান্ত শাসক হোক না কেন, এখানে একটার পর একটা সেই ধরনের আরো শাসন যারা করবে ক্যাটাগরি রয়ে গেছে। আতিক ভাই, সর্বশেষ আপনি আজকে শেষ করেন। শুক্রবার দিন আগামীকাল যেটা ঈদ। সহজ হিসাব আমরা একটা দেখবেন, ইরানিরা যে স্পিডটা ধারণ করে সেটা হলো ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কারবালাকে কি বাত। বাদ। তো কারবালায় যে ইমাম হোসেন রক্ত দিয়েছিল সেটার ফলেই কিন্তু পৃথিবীতে মূল ইসলামটা এখনো সেই জাগ্রত আছে। স্পিডটা জাগ্রত আছে। ঠিক ইরানিরাও মনে করে যে তাদের রক্ত না গেলে, ফিলিস্তিনিরাও যেমন, লেবানিজরা, ইয়েমেনিরা, যে তাদের রক্তের কারণেই কিন্তু ইসলাম এখন আবার জিন্দা অবস্থায় আছে। এবং আপনি এখন যে স্বাভাবিক বিষয়গুলা গত 2-1 দিনে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে সৌদি, তুরস্ক, পাকিস্তান, জর্ডান, কাতার, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, মিশর, সিরিয়া, লেবানন এবং ইভেন সিরিয়ার যে জোলানি, জি, এদেরকে কনসালটেটিভ মিনিস্ট্রিয়াল মিটিং করেছে রিয়াদে। এবং সেখানে তারা কিন্তু ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করলো সেটার কোনো নিন্দা জানায়নি। বরঞ্চ ইরান অন্য দেশের নাকি সার্বভৌমত্ব ভায়োলেশন করতেছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতেছে, তারা এটা সম্মিলিত ঘোষণা দিয়েছে। তো এদেরকে এইসব আপনি কি বলবেন আর কি? হ্যাঁ, এরা বলতেছে যে ইরান আসলে সম্পর্ক নষ্ট করবে এবং সবাইকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য আমরা। তো পশ্চিমা এই পাপের দেশগুলোর এই মিলন মেলার পরই রিয়াদে কিন্তু ইরান হামলা চালায়। সেটা। হ্যাঁ, তো আরবদের মধ্যে তো কোনো ক্ষোভ নেই। একটা খেয়াল করবে যে পাকিস্তানের উপর কিন্তু ভালো চাপ রয়েছে, কারণ সৌদির সাথে তাদের ডিফেন্স চুক্তি আছে এবং বারবার পাকিস্তানকে তারা $10 বিলিয়ন টোপটা দিচ্ছে। হ্যাঁ, এবং সৌদির কাছ থেকে কিছুদিন পর পর পাকিস্তান অবশ্য $1 বিলিয়ন সাহায্য নেয়ও, কারণ তাদের ইকোনমিক অবস্থা একটু প্রবলেমে আছে। আর যেহেতু এখন সৌদি আক্রান্ত, তাদের সাথে করা চুক্তি অনুযায়ী পাকিস্তান ইরানের বিরুদ্ধে লড়া লাগতে পারে। হ্যাঁ, আর এখন আরেকটা জিনিস, এই যে জোলানি সরকারকে তারা এই আলোচনায় অন্তর্ভুক্ত করলে, এর মাধ্যমে কিন্তু তারা যে লেবাননের যে প্রতিরোধ যোদ্ধা, তাদের ওইখানে সিরিয়া সেনা পাঠাতে পারে, এরকম একটা চাপের উপর পড়েছে। এবং তখন কিন্তু পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যে ইরানের যে ঘটনা ঐতিহাসিক, যে আপনি খেয়াল করবেন যে প্রাগৈতিহাসিক চরিত্র মেডুসা, এক ধরনের সর্পি, হ্যাঁ, তো সেইটার কিন্তু হাজার ফনা তোলার একটা ছবি মানব দৃশ্যে আসে। তো ইরানিরা কিন্তু খেয়াল করেন যে তাদের ওই মেসুডার মাথার ফনা তোলার মতো করে তারা কায়দা বানিয়েছে, যাতে তাদেরকে মেরে শেষ করা না যায়, কারণ মারলে একটাই মরে, আরেকটা এসে সামনে দাঁড়ায়। তো মোজাইক পদ্ধতি, যার ফলে ওদের ডিসেন্ট্রালাইজ হয়েছে। আর 2 নাম্বারটা আরো মারাত্মক, ইরান প্রমাণ করেছে যে মার্কিন নৌবহর যে অপরাজেয় তা নাই, উল্টা লেজ গুটিয়ে পশ্চিমা মিলিটারি ডক্ট্রিনের খেতা পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর আরবরা যেদিন থেকে সমুদ্রে তাদের সামরিক সেনাগিরি হারালো, সেদিন থেকে আসলে তাদের পতনের শুরু। হ্যাঁ, ইরানি আক্রমণ থেকে পালিয়ে যাওয়া আপনি যে ইউএস আব্রাহাম লিঙ্কন এবং জেরার্ড ফোর্ড, এটা এখন লোহা লক্করের জঙ্গল হিসাবে আবির্ভূত হয়েছে। কারণ হলো, আপনি খেয়াল করবেন বহুবিধ সমস্যা ওখানে বলছে, কিন্তু মেন তো হচ্ছে আপনার ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা, এটা তো স্বীকার করবেন না। এটা ওই যে আপনার রয়টার্সের যে নিউজগুলো আমরা দেখি, বিমানবাহী, তারা বলছে যে বিমানবাহী রণতরীর যুগের অবসান ঘটেছে, আব্রাহাম লিঙ্কন এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাচ্ছে। রয়টার্সের আরেকটা নিউজ আছে, নিজেদের সামরিক দক্ষতার মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে বিমানবাহী রণতরীগুলো আর অবৈধ দুর্গ নয় এবং কেবলই বড় ব্যয়বহুল লক্ষ্যবস্তু। সিএনএন বলেছে একটি জাতীয় বিভীষিকা কিভাবে $10 বিলিয়ন একটি সম্পদ কয়েক মিনিটের মধ্যে অকার্যকর হয়ে যেতে পারে, এটা একটা জাতীয় বিভীষিকা। সিএনএন আরো বলেছে, এই অবস্থায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনীর সুনামের উপর সবচেয়ে বড় আঘাত। তারপর স্পুটনিক সংবাদ সংস্থা বলছে, কিংবদন্তির মৃত্যু, আব্রাহাম লিঙ্কন হুমকি দিতে এসেছিল কিন্তু ফিরে যাচ্ছে ভাসমান ভাঙাচোরা স্তূপ হয়ে। এএফপি ফ্রান্সের, তারা বলেছে, অ্যাসোসিয়েট প্রেস, প্যান্টাগনে আতঙ্ক, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রত্যাহারের সাথে সাথে পশ্চিম এশিয়ায় ক্ষমতার ভারসাম্য চূড়ান্তভাবে ইরানের অনুকূলে চলে গেছে এবং এই জন্যই কিন্তু তারা উল্টাপাল্টা আক্রমণ শুরু করছে। এএফপি বলতেছে, মার্কিন মিত্ররা আতঙ্কিত, যদিও আমেরিকার বৃহত্তম যুদ্ধজাহাজও ইরানের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে না পারলো না, তবে আমেরিকার সুরক্ষার উপর আর কেউই এখন ভরসা করতে পারবে না। দ্য টেলিগ্রাফ ব্রিটেনে তারা বলেছে, এই পরাজয়ের ইতিহাসে পশ্চিমা নৌ আধিপত্যের পতনের মুহূর্ত হিসেবে লিপিবদ্ধ হবে। তো এগুলা যখন পশ্চিমা মিডিয়ার মুখ থেকে যখন আসে, তো তখন তো আর আপনি এগুলাকে করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এবং
আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই যুদ্ধে কিন্তু ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন এবং তার মিত্র বাহিনীর 80% গ্রাউন্ড রাডার ক্ষতিগ্রস্ত করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে, এবং বিশেষ করে সৌদি আরবের যে অত্যাধুনিক AN/FPS 117 আর্লি ওয়ার্নিং রাডারকে এটা মনে হয় গত কয়েকদিনের মধ্যে ধ্বংস করছে, যার ফলে মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ আরো বেশি পড়ছে। কারণ গ্রাউন্ড রাডার ধ্বংস হওয়ার ফলে মিসাইল শনাক্ত করার যে রিঅ্যাকশন টাইম অনেক কমে গেছে। আর স্থলভাগে রাডার হারিয়ে এখন পেন্টাগন কিন্তু মরিয়া হয়ে গেছে। তারা করছে কি, এখন মধ্যপ্রাচ্যে নিয়ে আসতেছে পর্তুগালের থেকে অন্তত 5টি E2 হকওয়ে আর্লি ওয়ার্নিং বিমান, যেটা 24 ঘন্টা নাকি আকাশে উড়বে। কিন্তু এই 24 ঘন্টা আকাশে উইরা তারা রাডার স্টেশনের মতো কাজ করবে, এটা কিন্তু খুবই ব্যয়বহুল এবং খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় এগুলোরও ইরানিরা উড়াই দিতে পারে। এবং ইরান এর আগে আফগানিস্তানের আকাশে এইরকম 2টা জিনিস উড়াই দিয়েছিল, যার ফলে আমেরিকানরা এখন কি করবে তাদের, এবং তাদের যে মিসাইল ডিফেন্সের যে মিসাইলের সরবরাহ ঘাটতি ব্যাপক হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বিশ্ববাসী আসলে এগুলো প্রত্যক্ষ করতেছে যে কখন কি হবে। হ্যাঁ, এবং সৌদি আরবে আপনি দেখেন আরামকো রিফাইনারিতে ফলস হামলা হয়েছে। হ্যাঁ, কাতারের বড় বড় গ্যাস ক্ষেত্র হয়েছে, বাহরাইনে হয়েছে, ইসরায়েলের বিভিন্ন শহরে তো হচ্ছেই। তো এখন এইটার সবচেয়ে মজার, এগুলার মাঝখানে আজে বাজে কিছু নিউজও শোনা যাচ্ছে, এগুলোর কোনো সত্যতা আছে কিনা আমরা জানি না। যেমন মোসাদের নতুন চিফ করা হয়েছে রোমান গফম্যান নামক এক লোককে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়াভিল লেভিন ইসরায়েলের। মানে এগুলো দিয়ে তারা কিন্তু একটা যুদ্ধের ভিন্ন কৌশল খেলতেছে। কারণ আপনি জানেন যে ফলস ফ্ল্যাগ হামলা হইলে এই কালকে পরশু আমেরিকানরা বা ইসরায়েলি সূত্র থেকে একটা নিউজ ছড়িয়ে দিয়েছে যে নেতানিয়াহুকে আপনি এখন পেতে পারেন কোথায়, আল আকসা মসজিদের নিচে। কিন্তু তাদের আরেকটা খেলা, কারণ কি আল আকসা মসজিদের নিচে কোনো ঘাটি টাটি নেই। এইটার মাধ্যমে তারা করতে চাইতেছে কি, এবং তারা আরেকটা বিশ্বাস করে যে তাদের যে ইহুদিদের যে শেষ জমানায় যে ত্রাণকর্তা আসবে এবং তারা যে শেষ একটা আপনার মন্দির বানাবে, এইটা আল আকসা মসজিদ ধ্বংস না হইলে এটা তারা বানাইতে পারবে না। হ্যাঁ, তো এইটা করার জন্যই তারা করতেছে কি, ইরান যেন ওখানে অ্যাটাকটা করে, ইরান যেন তাদের ওই ডাইকা নিয়ে যেতেছে যে উনি ওটার নিচে আছে, তোমরা মারো। বা তারা নিজেরাই দেখবেন ইসরায়েলিরা নিজেরাই ওখানে ফলস ফ্ল্যাগ অ্যাটাক করবে যে এটা ইরান করছে। কারণ এর ফলে হবে কি, সারা মুসলিম বিশ্বে একটা ভিন্ন মাত্রা, যে আরে মুসলমানদের প্রথম কেবলা ইরানি ধ্বংস করে দিল, কারণ মুসলমানদের মধ্যে আবার কিন্তু এই শিয়া সুন্নি দাঙ্গা বা এই বিরোধটা আরো প্রকট আকার ধারণ করবে। এবং ইরানের আয়রন ডোমটা তাদের উঠে আসবে। আয়রন ডোম তো কিছুই না, মানে ওরা নিজেরাই এটা ধ্বংস করবে, করে এটার দায় চাপাবে ইরানের উপর। হ্যাঁ, তো যার ফলে অন্য দেশ যেন যাতে ইরানের বিরুদ্ধে চলে যায় এবং তারা এটাকে সহজে ব্যবহার করতে পারে। মোটামুটি গোল্ডেন টেম্পলকে সামনে রেখে এইসব করা হচ্ছে। এবং আরেকটা জিনিস আপনি জানেন যে এটা কিন্তু এই যে ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে অহংকার এটাতে ধাক্কা দিয়ে দিল, এবং যার ফলে তারা B2 ফি2 এখন কোনো কিছুই কাজ করতেছে না। এবং চীনের যে বিভিন্ন সংবাদ মাধ্যম ওইখানে দাবি করা হয়েছে B2-র সিগন্যালকে চাইনিজ কয়েকটা প্রতিষ্ঠান জ্যাম করে ফেলছিল, যার ফলে B2 এখন আমরা তো শুনছি যে এক সপ্তাহ ধরে তারা আসছে ভয়াবহ হামলা করতে, যার ফলে আমেরিকানরা এখন আরো বেশি আতঙ্কিত যে তার সব প্রযুক্তি ধরা খেয়ে যাচ্ছে। এবং আরো আমরা জানতে পারছি যে যখন ট্রাম্প বলতেছে আমি হরমুজ মুক্ত করবো, অসমর্থিত সূত্রে, এগুলো তো আসলে কেউ ক্লিয়ার করে না, রাশিয়ানরা বেশ কিছু সাবমেরিন এই এলাকায় পাঠিয়ে দিয়েছে যাতে এখানকার, এই জন্য তো ন্যাটোরা কেউ গেল না, কেউ একজন তো ট্রাম্পের পাশে দাঁড়ায় নাই। এবং এইটা তো আপনি প্রথমবারই দেখলেন যে ইউরোপীয় ইউনিয়ন সব এখন নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে, তাদের জন্য ভালো। এবং আমাদের যমুনা টিভিও কিন্তু যে মার্কিন লিঙ্কন এবং ফোর্ডের এই অসহায়ত্বের কথা নিউজ করেছে, এবং ফোর্ড এখন গ্রিসের কোন এক বন্দরে নিয়ে তারা ঠিকঠাক করার, আমাদের সদরঘাটে পাঠিয়ে দিলে চিন্তা করতেছে। তো আতিক ভাই, আজকে আপনি একটু বিদায় নিয়ে নেন, আগামীকাল ঈদ, তারপরে আমি শেষ। হ্যাঁ, আসলে আগামীকাল তো ঈদ, কিন্তু এইবারের ঈদটা আসলে আমাদের কাছে খুব, আমরা যারা মুসলমান ছাড়াও সব ধর্মের জন্য খুবই। আর আরেকটা জিনিস দেখবেন, এই যে তেলের যে এখন কিন্তু নতুন আরেকটা হরমুজের এই সমস্যার কারণে বাইপাস, ইরাক কিন্তু তার কুর্দিস্তান রিজিয়ন দিয়ে, তার কুর্দিস্তানের যে অটোনোমাস গভর্নমেন্ট ওদের সাথে একটা চুক্তি করেছে, ওই দিক দিয়ে তারা তুরস্ক হয়ে তেলটা রপ্তানি করার, এবং সৌদি আরবও তার ইয়ানবু বন্দর দিয়ে, হ্যাঁ, কিভাবে ওই যে আপনার ইয়েমেনের উপর দিয়ে তাদের পাইপলাইন আছে, ওই দিক দিয়ে ওটা তো ব্যবহার করা হয় না, তারা এখন চেষ্টা করতেছে ব্যবহার করার জন্য। এটা সক্ষমতা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, তো এগুলো প্রশ্ন করছে, কিন্তু বিকল্প তো চেষ্টা করতে হবে। তবে আমার যে মনে হয় যে মার্কিনীরা এবং ইসরায়েলিরা আরো বাজে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, এবং আমাদের বাংলাদেশের সরকারের আসলে জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো এখনই খুব মনোযোগ দেওয়া উচিত। না হলে আমাদের দেশে কিন্তু এর এফেক্টটা পড়বে সবচেয়ে বেশি। এক হলো যে আমাদের রেমিটেন্সের মার্কেটে প্রভাব পড়বে, দুই হলো প্রচুর শ্রমিক ফেরত আসতে পারে, আর তিন হলো আমরা যে জ্বালানি সংকটের মধ্যে পড়বো। অলরেডি আমরা মোটরসাইকেল রেশনিং দিতে গিয়েই দেখি যে কি ভয়াবহ অবস্থা। তো এইটা যদি আরো কয়েকদিন ঈদের পরে যদি এটা আরো লঙ্গারিং করে এবং আমরা বিকল্প ব্যবস্থা সোর্স থেকে জ্বালানি সরবরাহ
করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, সেই- কারখানার উৎপাদন সবকিছু কিন্তু ভেঙে পড়বে। সবশেষে আমার ওই আরাগাছির ওই ভবিষ্যৎবাণীর কথাটা বারবার কানে লাগতেছে, যেটা আমি শুনলাম যে ইরান যুদ্ধের পৃথিবীর প্রতিটা কোণে ঘরে ঘরে যে পৌঁছাবে, হ্যাঁ, এফেক্ট হবে। এবং এই আপনি এটা খেয়াল করেন যে রাসূলের যে একটা হাদিসের বিভিন্ন বক্তব্যে আমরা পাই যে শেষ জমানায় ইহুদিরা যদি গাছ এবং পাথরের পিছে লুকালে হ্যাঁ। তাদেরকে গাছ এবং পাথরের জবান খুলে যাবে, বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে। সেটার কিন্তু এক ধরনের বাস্তবতা আমরা দেখতে পাই। মধ্যপ্রাচ্যের কিন্তু আসলে ইসরায়েল কে আমেরিকা কোথায় লুকিয়ে আছে সে স্বীকার করতেছে না, কিন্তু না, আপনার বুঝতে হবে যে ঘাঁটিগুলোতে ইরানের যে এইরকম মিসাইল হামলা, হ্যাঁ। এটি কিন্তু আমেরিকান সৈন্যরা হলিউডের মুভিতেও দেখে নাই, এবং এই হামলায় কিন্তু তারা বাঁচার জন্য বেস ছেড়ে পালিয়ে গেছে, এটা কিন্তু আমেরিকানরা স্বীকার করে না। এবং মানে যেখানে যেখানে পিছনে পিছনে এবং ড্রোনও তো গেছে। মধ্যপ্রাচ্যের যে সাধারণ মানুষ, তারা তো ধরেন এটা গুজব বা যেভাবেই হোক, তারা কিন্তু বলে যে 10-20 হাজার আমেরিকান সৈন্য মারা গেছে, তারা এগুলা বলে। তো এই আমেরিকান সৈন্যরা কিন্তু এখন পালিয়ে, বেস থেকে পালিয়ে লোকালয়ে চলে গেছে, মানুষের বাসায় গিয়ে বলতেছে আমাকে আশ্রয় দেন, হোটেলে গিয়ে লুকাইতেছে। তার মানে কিন্তু, এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যেইখানে এরকম লুকায় আছে আপনারা বলে দেন। তো ওই হাদিসের মতোই তো, যে লোকজন এখন বলে দিবে এখানে একটা ইহুদি আছে, এখানে একটা আমেরিকান আছে। এবং ইরাকে কিন্তু, ইরাকের যে মার্কিন বেস থেকেও সৈন্যরা পালিয়েছে, ইরান কিন্তু সেইখানে তাদের আবার একটু সুযোগ দিয়েছে, যে বলছে তোমরা যদি তোমাদের পরিচয় দিয়ে ইরাকি যে সামরিক ইয়েতে আত্মসমর্পণ করো, তোমাদের আমরা নিরাপদে এখান থেকে বের হতে দেব। তাহলে মুসলিম আইনে কত সুন্দর। হ্যাঁ, আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে করুণ অবস্থা, এটা কিন্তু ইতিহাসে মানুষ কখনো দেখেনি, এবং সাধারণ মানুষ আসলে এগুলা বিশ্লেষণ করতে পারে না, কিন্তু যারা একটু বুদ্ধিমান বা এইসব বিষয়ে নিয়মিত নজর রাখে তারা এটা দেখতে পায়। তো যাই হোক, ঈদের ছুটিতে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, যারা বাড়ি যাচ্ছেন তারা যেন নিরাপদে যাচ্ছেন, নিরাপদে যান। সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি। আর এই বলে আজকে ঈদের আগের দিন অনুষ্ঠানটা শেষ করছি। ঈদের দিনও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। আতিক ভাই ঈদ মোবারক বলে দেন। হ্যাঁ, সবাইকে, আমাদের দর্শক শ্রোতা এবং বিশ্বের যেখান থেকেই দেখেন, সবাইকে ঈদ মোবারক। আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের খবর সংযোগ অনুষ্ঠানটা ফাঁকে ফাঁকে দেখবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও লিখে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।